হ্যালো, নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও ফিরে এলাম ভিডিওর দ্বিতীয় ভাগ নিয়ে। প্রথম ভাগে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালোবাসা পাবে। তো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব। তো মরুদ বিচে যাচ্ছিলাম, কিন্তু মরুদ বিচ থেকে আমরা অ্যাকচুয়ালি যাওয়ার যে লক্ষ্যবস্তুতে ছিল জঞ্জিরা কিলা। তো জঞ্জিরা কিলাতে যাওয়ার জন্য আমাদেরকে এই খেয়াঘাটটা ব্যবহার করতে হবে। আমি পাহাড়ের উপর থেকে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে যে সমুদ্রের মাঝখানে জঞ্জিরা কিলাটা। তো সেখানে যাওয়ার জন্য এখানে এসেছি। জোয়ারের সময় এসে গেছে, এই জন্যই জল উথাল পাতাল করছে বেশি। তো আমরা এখন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে দুটো টিকিট কাটলাম। আমার সঙ্গে আছে বীরেশ দেবন। আমরা ট্রলারের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে বসবো। বেশি দূর মনে হলো না, এখান থেকে দেখা যাচ্ছে জঞ্জিরা কিলা। তো আমি প্রথমে জঞ্জিরা কিলাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জঞ্জিরা কিলার সামান্য একটু ইতিহাস বলে নেব, তাতে আপনাদের সুবিধা হবে। সেখানে যাওয়ার পর তার মাহাত্ম্যটাই একটু বুঝতে পারবেন। কেননা আমাদেরকে ইতিহাসের পাতায় খুব একটা দেখা যায় না জঞ্জিরা কিল্লার সম্বন্ধে। এটা আমাদের দুর্ভাগ্য যে এইরকম একটা ইতিহাস আমাদেরকে খুব একটা পড়ানো হয়নি বা ইতিহাসের পাতায় দেখা যায়নি। আমাদের ট্রলার সমুদ্রের ঢেউগুলিকে ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু ভীষণ ভয় পাই জলকে, কেননা আমি সাঁতার ততটা ভালো পারি না। আর সমুদ্রে সাঁতার কাটা আর আমাদের পুকুরে সাঁতার কাটা দুটো আকাশ আর পাতাল ফারাক, যে যতটুকু ততটুকুই। এখানে ওই রকম সাঁতারের কোনো প্রয়োজন নেই, 1-2 মিনিটের মধ্যে ডুবিয়ে দেয়। আমাদের ট্রলারটি ছোট, তাই 40-50 জনের বেশি যাত্রী হবে না। জঞ্জিরা শব্দটি পার্সিদের থেকে নেওয়া। জঞ্জিরা মিনিং হচ্ছে সমুদ্র তরী। আমরা জানি যে ভারতবর্ষকে প্রথমে মুঘল এবং পরে ইংরেজরা শাসন করেছিল। আপনারা শুনে অবাক হবেন যে এই জঞ্জিরা কিলাটিকে না ইংরেজ, না পার্সি, না মুঘল কেউ জিততে পারে। এই জন্য স্থানীয় ভাষায় এই জঞ্জিরা কিল্লাটিকে আজিঙ্কা কিল্লা নামে পরিচিত। আমরা জঞ্জিরা কিল্লাটিকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে জঞ্জিরা কিল্লার দিকে যাচ্ছি। জঞ্জিরা কিল্লার কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলছি। কিল্লার 22 একর জুড়ে বিস্তৃত, 40 ফুট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং এটি সমুদ্র নিচ মানে 20 ফুট জলের নিচ থেকে এটি তৈরি করা হয়েছে। এই ট্রলার থেকে এই ছোট বোটটাতে উঠতে হবে এবং এই বোটটা দিয়ে নিয়ে ঠিক এই জায়গায় ফোর্টের দরজাতে নিয়ে যাবে। মানে এখান থেকে বেশি হলে 30 গজের জন্য এই নৌকার ব্যবস্থা করা হয়েছে। জঞ্জিরা কিল্লাটি তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল। এর মধ্যে 19টি বুরুজ মানে অবজারভেশন পোস্ট আছে বা গম্বুজ আছে। সে সময় যে অত্যাধুনিক তোপগুলি ব্যবহার হতো সেগুলি এনেছিল সুইডেন, স্পেন, ফ্রান্স এবং হল্যান্ড থেকে। আমাদেরকে ট্রলার থেকে এই ছোট নৌকাটিতে বসিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে সেই কিল্লার গেটের দিকে, এবং এখানে একজন গাইড আমাদেরকে 300 বছরের ইতিহাস 3 মিনিটের মধ্যে বলে দিল, যেটা আমার মানে মাথার উপর দিয়ে চলে গেছে। না না, ভয় নেই, অনেক করেননি।
চলে। बच्चे लोग हैं जरा धीरे बड़े लोग এখানে ভিডিও করতে মানা করা হচ্ছিল, কারণ যে এটা আমি বুঝতে পারছিলাম যে এখানের ব্যবস্থাটা বেশি একটা ভালো না। সরকার থেকে এখানে একটা ভালো একটা ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে নৌকা থেকে আহ কিল্লাতে যাওয়া এবং কিল্লা থেকে নৌকাতে ওঠা একটা বিশাল একটা রিস্কি ব্যাপার। তো যাই হোক, বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য এটা খুবই অসুবিধার ব্যাপার। আমরা ভিতরে চলে এসেছি, এই দেখুন ভেতরের দৃশ্য। 300-350 বছরের নিদর্শন। সেই সময় আহমেদনগরে নিজামের শাসন ছিল। নিজাম এই কিল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিল রামরাও পাটিলকে। তিনি কিছু জেলেদেরকে নিয়ে এই কিল্লার সুরক্ষার দায়িত্ব নেন এবং কাঠ এবং অন্যান্য কিছু দিয়ে এই একটা সুন্দর একটা দুর্গ তৈরি করে। কিন্তু কিছুদিনের মধ্যেই নিজাম এরকমটা ভেবে নেয় যে রামরাও পাটিল তাকে অবজ্ঞা করছে। সেজন্য নিজাম খানকে নিযুক্ত করেন রামরাও পাটিলকে এই কিল্লা থেকে বেদখল করার জন্য। বিরাম খান তার দলবল নিয়ে অনেক চেষ্টা করলেও জঞ্জিরা ফোর্টকে দখল করতে পারেনি। শেষে সে এক ফন্দিয়াটে সে মদের ব্যাপারী হিসাবে রামরাও পাটিলের সংস্পর্শে আসে। সে এক দুটো পিপে রামরাওকে ভেট করে। রামরাও তাতে খুশি হয়। একদিন বিরাম খান সুযোগ মতো রামরাও পাটিলের কাছে তার কিল্লা দেখার অনুরোধ করে। রামরাও পাটিল সেই আবদার মেনে নেয় এবং একদিন নিমন্ত্রণ করে। বিরাম খান কিছু পিপে নিয়ে রামরাও পাটিলের সেই পার্টিতে অ্যাটেন্ড করে। ওই দিন খুব মদ খাওয়া হয়, নাচ গান হয়। পরে বিরাম খান যখন দেখলো যে সবাই নেশায় ধূত হয়ে আছে, তখন ওই পিপের মধ্য থেকে বিরাম খানের সৈন্যরা বেরিয়ে রামরাও পাটিলের যে সৈন্য ছিল তাদেরকে হত্যা করে। সেই সময় বলা হয় যে প্রায় ১,৫০০ সৈনিক মারা যায় এবং সেই জঞ্জিরা কিল্লা সেটা দখল করে। গতিবেগ বোধ হয় 60 কিলোমিটারের উপর। আর আমরা আসার সময় আরেকটা ফোর্ট দেখেছিলাম, পদ্মা ট্রাক। ওইটা থেকে অনেকবার চেষ্টা করেছিল এই জঞ্জিরা ও ফোর্টটাকে জেতার জন্য, কিন্তু পারেনি। পারবে কি করে? আমি তো দেখছি পারার মতন ক্ষমতা নেই। যা অবস্থা, চারিদিকে জল, সমুদ্রের ওয়াচ টাওয়ার।
পরে নিজাম পিরান খানকে সরিয়ে বুরহান খানকে সেনাপতি করে জঞ্জিরাতে পাঠিয়ে দেয়। উনি রামরাওয়ের কাঠের কিল্লাকে পাথরের কিল্লাতে পরিণত করে। এই কিল্লার ভেতরে প্রায় ৫৫০টি পরিবার থাকতো। এখানে মাদ্রাসা সহ অনেকগুলি অট্টালিকা তৈরি করা হয়। এর ভেতরে পদ অনুসারে সে পরিবারগুলি থাকতো। এর ভেতরে ছোট পরিসরে কৃষিকাজও হতো। এখানে গেট পাসের ব্যবস্থাও ছিল। যেমন ধরুন, এই কিল্লা থেকে বাইরে যদি বেরোতো তাহলে তাদেরকে একটা কয়েন দেওয়া হতো এবং আসার পর সেই কয়েনটা দেখানো রীতি ছিল। যদি কয়েনটা দেখাতে না পারতো বা হারিয়ে গেছে বা অন্য কিছু এটা বিকৃত হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা হতো এবং জলে ফেলে দেওয়া হতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমাদের শেষ হয়ে গেছে। রৌদ্র যা লাগছে তাও আরাম লাগছে। এত বাতাস, রৌদ্রটা কোনো কাজ করতে পারছে না। এই প্রথম এরকম মনে হলো যে রৌদ্র কোনো কাজ করতে পারছে না মহারাষ্ট্রে। এই হচ্ছে মুরু সিটি। এখান থেকে আমরা ঘুরে এসেছি একটু আগে। জানি না কেমন দেখা যাচ্ছে, মোবাইলের ক্যামেরা তো এতটা স্পষ্ট নাও আসতে পারে। এই কিল্লাতে প্রায় ৫১৪টি তোপ রাখা ছিল সুরক্ষার জন্য। এই কিল্লাটিকে ১৬১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত কেউ জয় করতে পারে বা দখল করতে পারে। এমনকি ছত্রপতি শিবাজী মহারাজ কয়েকবার, মানে ৩বার চেষ্টা করেছিলেন এটাকে দখল করার জন্য, কিন্তু উনি পারেন। ওনার ছেলে সম্ভাজি মহারাজও চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও সম্ভব হয়নি। এবং তিনি চেষ্টা করেছেন যে একটু আগে আমি দেখিয়েছিলাম পদ্মা ড্রাগ আরেকটা সমুদ্র টাপু তৈরি করে চেষ্টা করেছিলেন যে সমুদ্রের নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করে এই জঞ্জিরা কিল্লাতে আক্রমণ করার জন্য, কিন্তু এটা হয়ে ওঠেনি। কারণ মুঘলদের সাহায্য নিয়ে রায়গড়ে আক্রমণ করা হয় এবং যার কারণে এখানে আক্রমণ করার যে প্ল্যান ছিল সেটা বাতিল করতে বাধ্য হয় সম্ভাজি মহারাজের। এই কিল্লাটি এই জন্য এত বেশি প্রাধান্য পেয়েছিল কারণ সমুদ্রপথে যে ব্যাপারটা হতো মশলার, এটা গুজরাট, দমন এবং ম্যাঙ্গালোরে সেটা এই কিল্লা হয়েই করা হতো এবং পরে জঞ্জিরা থেকে আফ্রিকা এবং আরবের বিভিন্ন দেশে এগুলি রপ্তানি করা হতো। এই জন্য এই কিল্লাটি অনেক বেশি প্রাধান্য পায়। ইথিওপিয়া থেকে আসা সৈন্যদের সিদ্ধি বলা হতো এবং এরাই শেষ পর্যন্ত এখানে রাজত্ব করে গেছে। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, মানে নিচে কত রকমের ঘর ছিল যে কেমন লাগছে সে জানাবেন কমেন্টসে। সত্যি খুব দারুণ জায়গা, আসলে ভালো লাগবে, ফ্রেশ হয়ে যাবে। চারিদিকে কত গরম, কিন্তু এই জায়গাতে এত বাতাস শরীর একদম ঠান্ডা করে দিয়েছে। এই জায়গায় নিচে কিন্তু প্রচুর গরম। করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের জন্য যে সারপ্রাইজটা ছিল সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল ফেরার পথে।
সেটা আমি জানতাম না। জোয়ার উঠে গেছে সমুদ্রের এবং ফেরার সময় এত বড় বড় ঢেউ, এবং আমাদের যে ট্রলারটি ছিল সেটা পুরনো, আমি আগেও বলেছিল বোধহয়, এবং এটা এরকম আওয়াজ হচ্ছিল যে এক্ষুনি ভেঙে যাবে, এবং আমি ভালোই ভয় পেয়েছি। দেখুন অবস্থা কিরকম ঢেউ। তো যার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি পুরোটা, এবং আমাদের যে চালক সেও ভয় পেয়ে গেছে। তো যাই হোক, কোনোভাবে আমরা তীরে এসেছি, এবং এই যে আমাদের খাবার সেটা পেয়েছি। মনে হচ্ছে যে মারা যাওয়ার পর যে বারান দেয় ওই রকম থাল সাজিয়ে রাখে। তো যাক, বেঁচে গেছি, এটা খেতে পারছি, না হলে তো হয়েই যেত। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।